আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম দুদিন আগে বলেছিলেন আগামী এক সপ্তাহের মধ্যে দেশে অনেক কিছুই ঘটবে। তার আমেরিকা ঘুরে বেড়ানোর ছবিতে ধীরগতির বিচার নিয়ে মন্তব্যের প্রেক্ষিতে তিনি এই ইঙ্গিত দিয়েছিলেন। বলেছিলেন অপেক্ষা করুন, অনেক কিছুই দেখতে পাবেন। তাজুল ইসলাম ঠিকই দেখালেন, গোটা জাতিকে এমন এক চমক দিলেন যা নিয়ে রীতিমতো তোলপাড় সারা দেশে। এই চমক হল নিয়ন্ত্রিত গোয়েন্দা সংস্থা DGIF এর সাবেক 5 জন প্রধানকে গ্রেপ্তারের নির্দেশ। এই মুহূর্তে এর চেয়ে চমক আসলে দেশের রাজনীতিতে আর হয় না। গুম ও নির্যাতনের ঘটনায় জয়েন্ট ইন্টেলিজেন্স ছেলে শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক সহ যেতে পারে। আসামিদের তালিকায় রয়েছেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা DGIF এর সাবেক শীর্ষ কর্মকর্তারা। রাজনীতির বিশ্লেষকরা বলছেন এমন ঘটনা বাংলাদেশে আর কখনো ঘটেনি। এই ইস্যুতে সবচেয়ে বেশি বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিজেও। কারণ আসামিরা সবাই সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা। ডিজি ফের আয়না ঘরে বন্দী ছিলেন জামায়াতের অসংখ্য নেতা ও তাদের পরিবারের সদস্যরা। 5 আগস্টের পর তাদের অনেকেই মুক্তি পেয়েছেন। তারা অন্ধকার প্রকোষ্ঠে কাটানো দিনগুলির অসহ্য বর্ণনা দিয়ে ফের জানিয়েছেন এসব কর্মকর্তাদের আমলে গুম হয়েছিল আব্দুল্লাহ আল আমান আজমি, মীর কাসেম আলীর ছেলে মীর আহমেদ বিন কাসেম আলীর মতো মানুষেরা। জামাত শিবিরের শত শত নেতাকর্মীদের গুমের জন্য দায়ী করা হচ্ছে এই সংস্থাটিকে। অথচ এসব তাদের কাজ ছিল না। তাদের কাজ ছিল বিদেশি শত্রুদের মোকাবিলায় গোয়েন্দা তথ্য সংগ্রহ করা। তারা সেটি না করে করেছে উল্টো কাজ। মামলা দায়ের করা ব্যক্তিদের অন্যতম একজন হলেন অধ্যাপক গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার আমান আজমি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, সবাইকে সালাম, ট্রাইব্যুনাল থেকে এই মাত্র বের হলাম। আলহামদুলিল্লাহ, আমি সহ গুম হওয়া সকল ব্যক্তিদের মামলার চার্জশিট আজকে দাখিল করা হলো। আদালত কর্তৃক পলাতক প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তিনি আরো উল্লেখ করেন, এই মামলার বিচারের এই দাবি কোনো প্রতিহিংসার জন্য নয়, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য। ভবিষ্যতে যেন এ দেশে কোনো মায়ের কোল খালি না হয়, ক্ষমতার দাপটে কোনো সরকার যেন নিরীহ মানুষকে জুলুম করার মতো ধৃষ্টতা না দেখায়, বিচারহীনতার সংস্কৃতি যেন দেশ থেকে চিরতরে বিদায় হয়, সেই উদ্দেশ্যেই তার এই মামলা করা। তিনি আশা প্রকাশ করেন সবাই যেন শিক্ষা নেয় যে কেউ আইনের ঊর্ধ্বে নয়। অপরাধী যত বড়ই হোক না কেন, যতই ক্ষমতাধর হোক না কেন, সবাই বিচারের মুখোমুখি হতে হবে। পুরো বিষয়টি নিয়ে লেখক সাইফুল ইসলাম লিখেছেন, দুদিন আগেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনজীবী তাজুল ইসলাম বলেছেন আগামী এক সপ্তাহের মধ্যে দেশে অনেক কিছুই ঘটবে। আর একজন জামায়াত বুদ্ধিজীবী দুদিন আগের একটি ভিডিওতে বলেছেন কয়েক সপ্তাহে যা ঘটবে তাতে মেরে কেটে নতুন দিগন্তের পথে হাঁটবে বাংলাদেশ। সাইফুল বলেন, গত 1 মাস ছিল জামায়াতের 48 বছরের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মাস। এই 1 মাসে জামায়াতের সাথে দেশের অনেক কূটনৈতিকদের মিটিং হয়েছে, যেমনটা আগে কখনো হয়নি। সবচেয়ে বড় কথা, কূটনৈতিকদের একটি কমন প্রশ্ন ছিল জামায়াত দেশ চালালে কিভাবে চালাবে, বিদেশ নীতি কি হবে, নারী স্বাধীনতার কি হবে। অর্থাৎ যে দল জাতীয় নির্বাচনে 4র্থ স্থান পায় সেই দলকে প্রশ্ন করা হচ্ছে ক্ষমতায় গেলে আপনারা কি করবেন। সাইফুল উল্লেখ করেন, সাদা চামড়ার কূটনীতিকদের অনেক কাজ থাকে, নষ্ট করার মতো সময় তাদের নেই। আলোচনার টেবিলে বসে খুশগল্প করেন না তারা, ফিক্সড এজেন্ডা নিয়ে টাইম টেবিল শিডিউল মেনটেন করে কথা বলেন। কি কথা বলবে সেটা দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসা নির্দেশ অনুযায়ী বলেন। এই প্রশ্নগুলো শুধু কূটনৈতিকরাই করেননি, প্রতি টকশোতে উপস্থাপকরা জামায়াতের নেতাদের সেই প্রশ্নগুলোই করেছেন। একজন মধ্যম সারির জামায়াতের নেতা তো উত্তর দিলেনই মেয়েরা মেয়েদের সামনে নাচবে, অথচ তাদের প্রশ্ন করার কথা ছিল ক্ষমতায় যাওয়ার জন্য আপনারা কি কি করছেন, কাদের সাথে জোট করবেন। আপনাদের আগের রেকর্ড তো বলে না আপনারা 50টির বেশি আসন পাবেন, তাহলে ক্ষমতায় যাওয়ার কথা চিন্তা কেন করছেন, আপনারা বিরোধী দলে থাকলে কি ভূমিকা নেবেন। সাইফুল বলেন, গত মাসের সবচেয়ে বড় চমক ছিল ডাকসুতে শিবিরের ভূমিধস জয়। মূলত এই জয়ের পরেই এই ধরনের তৎপরতা দেখা যায়। সাইফুল বলেন, চমক বলতে কি বুঝিয়েছেন তা তিনি বোঝেননি, তবে একটি চমকের কাজ দেখা গেছে, সেটা হল